হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন এডটেকের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা অণুজীব অধ্যায়ের ম্যালেরিয়া পরজীবীর অযৌন জনন এরিথ্রোসাইটিক সাইজোগনি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাসের টপিক হচ্ছে মানবদেহে ম্যালেরিয়া পরজীবীর অযৌন জনন এরিথ্রোসাইটিক সাইজোগনি। এটি মূলত লোহিত রক্তকণিকায় ঘটবে। আমরা হেপাটিক সাইজোগনির শেষে যে মাইক্রোমেটা কিপ্টোমেরোজয়েডগুলো তৈরি হয়েছিল সেগুলো এবার লোহিত রক্তকণিকায় আসবে। ঠিক আছে, আইসা এরিথ্রোসাইটিক সাইজোগনি ঘটাবে। আসতে সময় লাগে 7 থেকে 8 দিন। ঠিক আছে, এই সময়টাকে বলা হয় প্রিপ্যানেট কাল বলা হয়। ঠিক আছে, এই সময়টাকে বলা হয় প্রিপ্যানেট কাল। ওকে, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। এই দেখো, এই মাইক্রোমেটা কিপ্টোমেরোজয়েডটা কি হয়, লোহিত রক্তকণিকায় আসবে। ঠিক আছে, এই যে দেখো লোহিত রক্তকণিকায় চলে আসলো। ঠিক আছে, এই মাইক্রোমেটা কিপ্টোমেরোজয়েড লোহিত রক্তকণিকায় চলে আসে। ঠিক আছে, এই যে লোহিত রক্তকণিকায় চলে আসছে। ওকে, এই মাইক্রোমেটা কিপ্টোমেরোজয়েড লোহিত রক্তকণিকায় চলে আসছে। ঠিক আছে, লোহিত রক্তকণিকায় আসার পর এটি লোহিত রক্তকণিকা থেকে খাদ্য গ্রহণ করবে। ঠিক আছে, এটি খাদ্য গ্রহণ করবে ও গোলাকৃতির হবে, তখন এই দশাটার নাম হয়ে যাবে সাইজন। ঠিক আছে, চলো দেখি আমরা। ট্রোপোজয়েড নাম হবে। লোহিত রক্তকণিকায় খাদ্য গ্রহণ করে এটি গোলাকার হয়ে যাবে, তখন নাম হবে ট্রোপোজয়েড। ওকে, দেখো এটা কি লোহিত রক্তকণিকা। ঠিক আছে, এটা কি লোহিত, এভাবে আঁকি, একটু জায়গা নিয়ে আঁকি। ঠিক আছে, এই যে এই মাইক্রোমেটা কিপ্টোমেরোজয়েডটি লোহিত রক্তকণিকায় এসে গোলাকার হয়ে যাবে, খাদ্য গ্রহণ করে গোলাকার হয়ে যাবে। ঠিক আছে, খাদ্য গ্রহণ করে গোলাকার হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো খাদ্য গ্রহণ করে এটি গোলাকার হবে, তখন এর কি থাকবে, নিউক্লিয়াস থাকবে এবং একটি কোষ গহ্বর থাকবে। ঠিক আছে, এর কি থাকবে, একটি নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, এবং একটি কোষ গহ্বর থাকবে। ঠিক আছে, একটি নিউক্লিয়াস থাকবে এবং একটি কোষ গহ্বর থাকবে। এই দশাটিকে আমরা বলবো ট্রোফোজয়েড। ঠিক আছে, এটাকে আমরা বলবো ট্রোফোজয়েড। ট্রোফোজয়েড। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াস এবং এটা হচ্ছে কোষ গহ্বর। ঠিক আছে, ট্রোফোজয়েড দশার নিউক্লিয়াস এবং কোষ গহ্বর। ঠিক আছে, লোহিত রক্তকণিকা থেকে পরজীবীটি কি করবে, খাদ্য গ্রহণ করবে। ঠিক আছে, খাদ্য গ্রহণ করে কি হবে, বড় গোলাকার হয়ে যাবে। ঠিক আছে, তখন এর একটি নিউক্লিয়াস ও কোষ গহ্বর থাকবে। ঠিক আছে, লোহিত রক্তকণিকায় পরজীবীটি খাদ্য গ্রহণ করে গোলাকৃতির হয়, তখন একে ট্রোফোজয়েড বলা হয়। এর ছোট কোষ গহ্বর ও নিউক্লিয়াস রয়েছে। ঠিক আছে, পরবর্তী ধাপে ট্রোফোজয়েটের কোষ গহ্বরটি বড় হয়ে যাবে। ঠিক আছে, ওকে। পরবর্তীতে ট্রোফোজয়েটের নিউক্লিয়াসটি বড় হয়ে যাবে, কোষ গহ্বরটি বড় হয়ে যাবে। পরবর্তীতে ট্রোফোজয়েটের কোষ গহ্বরটি বড় হয়ে যাবে। এই যে এটা ট্রোফোজয়েট, তাই তো, এই ট্রোফোজয়েটের কি হবে, কোষ গহ্বরটি বড় হয়ে যাবে। ঠিক আছে, এবং রিং এর মতো গঠন হয়ে যাবে, এই যে এরকম। পরবর্তীতে ট্রোফোজয়েটের কোষ গহ্বরটি এমন রিং আকৃতির হয়ে যাবে এবং নিউক্লিয়াসটি এক সাইডে সরে যাবে। নিউক্লিয়াসটি এক প্রান্তে সরে যাবে। দুঃখিত, দেখো পরবর্তীতে ট্রোফোজয়েটের যে
কোষ গহ্বরটি ছিল সেটা কি হবে, বড় হয়ে যাবে এবং রিং এর মতো দেখা যাবে, ঠিক আছে। এবং ট্রফোজোয়েটের যে নিউক্লিয়াসটি ছিল সেটি এক সাইডে সরে যাবে, ঠিক আছে, সেই নিউক্লিয়াসটি এক সাইডে সরে যাবে। এই যে নিউক্লিয়াসটি এক সাইডে সরে গিয়েছে, ঠিক আছে। ওকে, এটা কি, এটা কিন্তু নিউক্লিয়াস। ওকে, এটা হচ্ছে নিউক্লিয়াসটা এবং এটা হচ্ছে কোষ গহ্বরটা, ঠিক আছে। এটাকে আমরা বলবো সিগনেট রিং, কারণ এই কোষ গহ্বরটা দেখতে রিং এর মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাকে আমরা বলবো সিগনেট রিং, ঠিক আছে। এই দশাটাকে আমরা বলবো সিগনেট রিং। দেখো এখানে লিখে দেই, দশাটিকে বলবো সিগনেট রিং, সিগনেট রিং, ঠিক আছে। ব্যাখ্যাটা তুমি কিভাবে বলবা বলো, ব্যাখ্যাটা কিভাবে বলবা, বলবা যে ট্রফোজয়েটের কোষগহ্বরটি বড় হয়ে যায় এবং নিউক্লিয়াসটি এক প্রান্তে সরে যায়, এ দশাটিকে সিগনেট রিং বলে। পারবা না? আমি আবারও বলি, শোনো। এই ট্রফোজয়েট দশার পরে কি বলবা, সিগনেট রিং এ বলবা পরজীবীর কোষগহ্বরটি বড় হয়ে যায় এবং নিউক্লিয়াসটি এক প্রান্তে সরে যায়, ঠিক আছে। এটাকেই বলা হয় সিগনেট রিং, ঠিক আছে। ওকে, পরের ধাপে গিয়ে এই কোষগহ্বরটি অদৃশ্য হয়ে যাবে, ঠিক আছে। এই পরের ধাপে গিয়ে কোষগহ্বরটি অদৃশ্য হয়ে যাবে। ঠিক আছে, পরের ধাপে গিয়ে এই কোষগহ্বরটি অদৃশ্য হয়ে যাবে এবং পরজীবীটি দেখতে এমিবার মতো হয়ে যাবে। হ্যাঁ, ঘনপথ সৃষ্টিকারী এমিবার মতো হয়ে যাবে। কেমন হবে দেখো, দেখো পরবর্তীতে কি হবে, এই পরজীবীটি কেমন হবে, এমিবার মতো হয়ে যাবে, ঠিক আছে। এই যে এমিবার মতো হয়ে যাবে, ঠিক আছে, এই যে এমিবার মতো হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তীতে কি হবে, কোষগহ্বরটি অদৃশ্য হয়ে যাবে এবং পরজীবীটি অ্যামিবার মতো হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এবং তখন লোহিত রক্তকণিকায় কি দেখা যাবে, সাবনাস দানা দেখা যাবে, ঠিক আছে। যদি এই সাবনাস দানা থেকেই এই সাবনাস দানা থেকেই বা কণাগুলো থেকেই ম্যালেরিয়া পরজীবীটা শনাক্ত করা হয়, ঠিক আছে। ম্যালেরিয়া কারো পজিটিভ নাকি নেগেটিভ এই সাফনার্স কণা থেকেই শনাক্ত করা হয়। হ্যাঁ, যদি লোহিত রক্তকণিকায় সাফনার্স কণা পাওয়া যায় রক্ত পরীক্ষার পর, তাহলে উনি ম্যালেরিয়া পজিটিভ, ঠিক আছে। আর না পাওয়া গেলে ম্যালেরিয়া নেগেটিভ। ওকে, দেখো এটাকে আমরা কি বলবো, এই পরজীবীটা কেমন হয়ে গিয়েছে, ঘনপথ সৃষ্টিকারী এমিবার মতো হয়ে গিয়েছে, ঠিক আছে। এটাকে আমরা বলবো এমিবয়েড ট্রফোজয়েড, ঠিক আছে। ওকে, আর এই যে এই রক্ত এই যে এই দানাগুলোকে আমরা বলবো, এই দানাগুলোকে আমরা বলবো সাফনার্স, সাফনার্স দানা, সাফনার্স দানা, ঠিক আছে। এই সাফনার্স দানা থেকে কি করা হয়, এই সাফনার্স দানাগুলো থেকে ম্যালেরিয়া রোগীকে শনাক্ত করা হয়, ঠিক আছে। এবং এই দশাটির নাম হচ্ছে এমিবয়েড ট্রফোজয়েড, ঠিক আছে। এই দশাটিকে আমরা বলবো এমিবয়েড ট্রফোজয়েড। আমি লিখে দিই, হ্যাঁ, এই দশাটিকে আমরা বলবো এমিবয়েড ট্রফোজয়েড, ট্রফোজয়েড। তুমি এই এমিবয়েড ট্রফোজয়েটের ব্যাখ্যাটা কিভাবে বলবা বলো, বলবা যে পরবর্তীতে বড় কোষগহ্বরটি অদৃশ্য হয়ে যায় এবং পরজীবীটি এমিবার মতো ঘনপথ সৃষ্টি করে, একে এমিবয়েড ট্রফোজয়েড বলা হয়, ঠিক আছে। তখন লোহিত রক্তকণিকাতে সাফনার্স কণা সৃষ্টি হয়, যার দ্বারা ম্যালেরিয়া রোগী শনাক্ত করা হয়। আমি আবারও বলি, শোনো। এমিবয়েড ট্রফোজয়েটের ব্যাখ্যা কি দিবা, যে এই সিগনেট রিং এর পর
পরজীবীর কোষ গহ্বরটি অদৃশ্য হয়ে যায় এবং কি পরজীবীটি ক্ষণপথ সৃষ্টিকারী অ্যামিবার মতো দেখায়। একে অ্যামিবয়েড ট্রফোজয়েড বলা হয়। এ সময় লোহিত রক্তকণিকাতে সাপনাস কণা তৈরি হয়, যা দ্বারা ম্যালেরিয়া রোগী শনাক্ত করা হয়। ঠিক আছে, ওকে, চলো আমরা তাহলে পরের ধাপে চলে যাই। পরের ধাপে এসে দেখো, এই পরজীবীর নিউক্লিয়াসটি একাধিক ভাগে বিভক্ত হয়েছে। এই পরজীবীর নিউক্লিয়াসটি কি করেছে দেখো, ঠিক আছে, এই দেখো পরবর্তীতে কি হবে, এই পরজীবীর নিউক্লিয়াসগুলো একাধিকভাবে বিভক্ত হয়। ঠিক আছে, ওকে, এবং এদের মাঝখানে কি হয়, হিমোজয়েন নামক একটি বজ্র পদার্থ তৈরি হয়। এদের মাঝখানে কি হয়, হিমোজয়েন নামে একটি বজ্র পদার্থ তৈরি হয়। মানে কালি আসতেছে না, দেখো এটা দিয়ে লিখে ফেলি। হ্যাঁ, এইগুলো হচ্ছে, এই যে এইগুলো হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এইগুলো হচ্ছে পরজীবীটার নিউক্লিয়াস, এবং এই মাঝখানেরটা হচ্ছে কি, এই মাঝখানেরটা হচ্ছে হিমোজয়েন নামক একটি বজ্র পদার্থ। ঠিক আছে, ওকে, এই দশাটিকে আমরা বলবো সাইজন্ট দশা, কারণ পরজীবীর নিউক্লিয়াসটি এখানে এসে একাধিকভাবে বিভক্ত হয়ে গিয়েছে। ঠিক আছে, মানে বিভাজিত হয়ে গিয়েছে। এই দশাটিকে আমরা বলবো সাইজন্ট দশা। ঠিক আছে, এটাকে আমরা বলবো সাইজন্ট দশা, সাইজন্ট দশা। ঠিক আছে, এই সাইজন্ট দশার ব্যাখ্যাটা তুমি কিভাবে বলবা, পরজীবী নিউক্লিয়াসটি 12 থেকে 24টা ভাগে বিভক্ত হয়। ঠিক আছে, এই যে নিউক্লিয়াসগুলো কি হয়েছে, এই নিউক্লিয়াসগুলো 12 থেকে 24টি খণ্ডে বিভক্ত হয়েছে। ঠিক আছে, এই নিউক্লিয়াসগুলো 12 থেকে 24টি খণ্ডে বিভক্ত হয়ে যায়, তখন দশাটিকে সাইজন্ট বলে। এবং এদের কেন্দ্রে হিমোজয়েন নামক এক ধরনের বজ্র পদার্থ তৈরি হয়। এই যে দেখো, কেন্দ্রে যে বজ্র পদার্থটা হয়েছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে হিমোজয়েন। হিমোজয়েন। ঠিক আছে, কি বলবা, এই সাইজন্ট দশার ব্যাখ্যাটা কি বলবা, এই অ্যামিবয়েড ট্রফোজয়েটের পরে তুমি বলবা এসে, এখানে ট্রফোজয়েট লিখে ফেলেছি, এটা তো ট্রফোজয়েট হবে। হ্যাঁ, অ্যামিবয়েড ট্রফোজয়েট। হ্যাঁ, এই অ্যামিবয়েড ট্রফোজয়েটের পর তুমি কি বলবা, পরজীবীর নিউক্লিয়াসটি 12 থেকে 24টি খণ্ডে বিভক্ত হয়। ঠিক আছে, তখন এই দশাটিকে সাইজন্ট বলা হয়। এবং এর কেন্দ্রে কি হয়, হিমোজয়েন নামক একটা বজ্র পদার্থ তৈরি হয়। হ্যাঁ, হিমোজয়েন কি, এটা এক ধরনের বজ্র পদার্থ। ঠিক আছে, ওকে, এরপরের দশায় কি বলবা, ওকে, দেখো এরপরের দশাতে বলবা, যেটাকে রোজেট দশা বলা হয়, মানে এই যে এই নিউক্লিয়াসগুলোর চারদিকে কুশঝিল্লি এসে যুক্ত হবে। হ্যাঁ, এবং এরা গোলাপের পাপড়ির মতো দেখা যাবে। দেখো এটা এইখানে আঁকাই। ঠিক আছে, একটু খেয়াল করো ভাই, একটু খেয়াল করো। হ্যাঁ, এই যে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে কি হিমোজয়েনটা, তাই না, এটা ছিল হচ্ছে হিমোজয়েনটা। ঠিক আছে, আর এগুলো কি পরজীবীর নিউক্লিয়াস। এই পরজীবীর নিউক্লিয়াসের চারদিকে কি হবে, এই পরজীবীর নিউক্লিয়াসের চারদিকে কোষঝিল্লি এসে যুক্ত হবে। ঠিক আছে, এবং এগুলোকে দেখতে গোলাপের পাপড়ির মতো দেখা যায়। কেমন দেখা যায়, গোলাপের পাপড়ি। এই যে পরজীবীর নিউক্লিয়াসগুলো, এই যে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে পরজীবীর নিউক্লিয়াসগুলো দিয়ে দিলাম।
ঠিক আছে। আর এটা কি হিমোজয়েন, ঠিক আছে। সেন্টারেরটা কি, এই সেন্টারেরটা হচ্ছে হিমোজয়েন নামক বজ্র পদার্থ, ঠিক আছে। তাহলে আমি বলি একটু শোনো। এই সাইজন্ট দশাতে কি হয়, নিউক্লিয়াস 12 থেকে 24টি খণ্ডে বিভক্ত হয় এবং কেন্দ্রে হিমোজয়েন নামক বজ্র পদার্থ তৈরি হয়, ঠিক আছে। পরে কি হয়, সাইজন দশার পরের দশাটির নাম হচ্ছে রোজেট। এই রোজের দশায় কি হয় ভাই, এই রোজের দশায় নিউক্লিয়াসের চারদিকে কোষঝিল্লি এসে যুক্ত হয় এবং কোষগুলোকে কেমন দেখা যায়, গোলাপের পাপড়ির মতো দেখা যায়, একে রোজেট বলা হয়, ঠিক আছে। তুমি ব্যাখ্যাটা কিভাবে বলবা, বলবা যে পরজীবীর নিউক্লিয়াসের চারদিকে সাইটোপ্লাজম জমা হয়ে কোষঝিল্লি সৃষ্টি হয়ে মেরোজয়েড গঠন করে, ঠিক আছে। এটা কতক্ষণ পর করবে, 45 ঘন্টা পর, ঠিক আছে। এবং 12 থেকে প্লাজমা মেমব্রেন সহ বিভক্ত হয়ে 12 থেকে 18টি গোলাকার কোষে পরিণত হবে। হ্যাঁ, ঠিক আছে। এখানে কয়টা হবে, এখানে কয়টা হবে, 12 থেকে 18টি, ঠিক আছে। কয়টা, 12 থেকে 18টি কোষ হবে, ঠিক আছে। আর এটা কতক্ষণ পর হবে, 45 আওয়ার পর, ঠিক আছে। 45 আওয়ার পর, ঠিক আছে। 45 ঘন্টা পর কি হবে, এই সাইজন্ট দশার 45 ঘন্টার পর হবে পরজীবীর নিউক্লিয়াসগুলোর চারদিকে কোষঝিল্লি এসে যুক্ত হবে। হ্যাঁ, এই সময় কেমন হবে, 12 থেকে 18টি কোষ তৈরি হবে, ঠিক আছে। এবং কোষগুলোকে দেখতে গোলাপের পাপড়ির মতো দেখা যায়, এই জন্য এই দশাটিকে রোজেট বলা হয়, ঠিক আছে। তুমি কি বলবা, বলবা যে প্রতিটি নিউক্লিয়াসের চারদিকে সাইটোপ্লাজম জমা হয়ে কোষঝিল্লি সৃষ্টি হয়ে মেরোজয়েড গঠন করে, ঠিক আছে। এটা কতক্ষণ পর হয়, 45 ঘন্টা পর হয় এবং কোষ কতগুলো হয়, 12 থেকে 18টি হয়, বুঝতে পেরেছ। এরা, এই কোষগুলো গোলাপের পাপড়ির মতো দেখা যায় বিধায় এদেরকে রোজেট বলা হয়, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা পরের ধাপে চলে যাই। পরের ধাপে জানো কি হবে, এগুলো ভেঙে যাবে। হ্যাঁ, মেরোজয়েডগুলো লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলবে, এই যে মেরোজয়েডগুলো লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলবে। ওকে, এই মেরোজয়েডগুলো কি করবে, লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলবে, বুঝতে পেরেছ। এবং দুই ধরনের গেমিটোসাইট তৈরি করবে, ঠিক আছে। এই পরজীবীর কোষগুলো কি করবে, লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলবে এবং দুই ধরনের গেমিটোসাইট তৈরি করবে, ঠিক আছে। কিছু হবে ছোট, মানে পুং, এবং কিছু হচ্ছে বড়, ঠিক আছে। আর কিছু হবে কেমন, এই যে বড় বড় হবে, ঠিক আছে। ওকে, কি হবে, দুই ধরনের গেমিটোসাইট তৈরি হবে, ঠিক আছে। এই দশাটিকে আমরা বলবো কি, মেরোজয়েড দশা বলবো। এই দশাটিকে আমরা কি বলবো, মেরোজয়েড, ঠিক আছে, মেরোজয়েড, ঠিক আছে। ওকে, এই মেরোজয়েড দশাটির ব্যাখ্যা তুমি কিভাবে বলবা, এই মেরোজয়েড গুলো লোহিত রক্তকণিকা ভাঙনের মাধ্যমে রক্ত রসে বের হয়ে আসে, তখন শ্বেত রক্তকণিকা পাইরোজেন নামক একটা বিষাক্ত পদার্থ ক্ষরণ করে, ঠিক আছে, রাসায়নিক পদার্থ সৃষ্টি করে ফেলে। এই যে এরা যখন রক্ত রসে আসবে তখন শ্বেত রক্তকণিকা কি করবে জানো, পাইরোজেন নামক একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে, তাই তো। কারণ তার এখানে জীবাণু চলে গিয়েছে, তাই তো, সে তো অবশ্যই প্রতিরোধ করতে চেষ্টা করবে, তাই না। সে কি করবে, শ্বেত রক্তকণিকা মানে কি, হোয়াইট ব্লাড কর্পাসল, সে কি করবে, পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে, ঠিক আছে। এই পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করার পরই ম্যালেরিয়া রোগীটার জ্বর চলে আসবে, ঠিক আছে। আমি আবারও বলি, এই মেরোজয়েডগুলো লোহিত রক্তকণিকাকে ভাঙনের ফলে রক্তরসে বের হয়ে যাবে, তখন শ্বেত রক্তকণিকা প্রতিরোধ করার সময় পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে, যার কারণে ম্যালেরিয়া রোগীর জ্বর চলে আসে। আমি আবারও বলি, শোনো, এই রোজেট দশার পর কি হবে, পরের দশাটা হচ্ছে মেরোজয়েড, ঠিক আছে। এই মেরোজয়েড দশায় কি হবে,
কোষগুলো ভেঙে ভেঙে ফেলবে। হ্যাঁ, মেরোজয়েডগুলো লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে রক্ত রসে চলে যাবে এবং শ্বেত রক্তকণিকা প্রতিরোধ গড়ার সময় তখন পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে। এজন্যই তখন ম্যালেরিয়া রোগীদের জ্বর চলে আসবে। ঠিক আছে, ওকে। এই মেরোজয়েডগুলো যেন কি করবে, আবারও পুনরায় গিয়ে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে এবং এই দশাটির আবারও পুনরাবৃত্তি ঘটবে। বুঝছো? এই দেখো দুই ধরনের কি হবে, এই পর্যায়ে দুই ধরনের গেমিটোসাইট তৈরি হয়ে যাবে। শূন্য এই মেরোজয়েড গুলো কি করবে, আবারও গিয়ে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে। তাহলে আবার কি হবে, এই দশাটির আবার পুনরাবৃত্তি ঘটবে। হ্যাঁ, আবার তৈরি হবে, আবার যাবে, আবার পুনরাবৃত্তি ঘটবে। ঠিক আছে, ওকে। এভাবে কি হবে, সারা শরীরে পৌঁছায় যাবে লোহিত রক্তকণিকার মাধ্যমে, তাই তো? দেখো এই মেরোজয়েড গুলো নতুন আরবিসি কে আক্রমণ করবে এবং এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এক পর্যায়ে দুই ধরনের গেমিটোসাইট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, একটা হচ্ছে মাইক্রো গেমিটোসাইট আর একটা হচ্ছে ম্যাক্রো গেমিটোসাইট। ঠিক আছে, মাইক্রো মানে কি ছোট। হ্যাঁ, ওকে। এক পর্যায়ে কি হবে, গেমিটোসাইট তৈরি হবে দুই ধরনের। ঠিক আছে, গেমিটোসাইট হবে দুই ধরনের। গেমিটোসাইট, গেমিটোসাইট। ঠিক আছে, এই গেমিটোসাইটটা কেমন হবে, ম্যাক্রো হবে, তাই না? কারণ এটা হচ্ছে ছোট। ঠিক আছে, এটা হচ্ছে কি ভাই, ছোট। এটাকে বলবো আমরা, এটাকে বলবো মাইক্রো গেমিটোসাইট। এই গেমিটোসাইটটা ছোট হবে, এই জন্য বলা হয় কি মাইক্রো। মাইক্রো, ঠিক আছে। এটা কি পুং গেমিটোসাইট। ঠিক আছে, এই মাইক্রো গেমিটোসাইটটা কেমন, পুরুষ। হ্যাঁ, পুং। ঠিক আছে, এবং আরেকটা কি হবে, এটাকে আমরা বলবো, এটাও গেমিটোসাইট, তবে এটা কেমন হবে, এটা হবে ম্যাক্রো। এটা হবে কেমন, ম্যাক্রো। এবং এটা কি ভাই, স্ত্রী। ঠিক আছে, এই গেমিটোসাইটটা কেমন, স্ত্রী। ঠিক আছে, ওকে। পরবর্তীতে কি হবে, এক পর্যায়ে দুই ধরনের গেমিটোসাইট তৈরি হবে। ঠিক আছে, কয় ধরনের গেমিটোসাইট তৈরি হবে, দুই ধরনের গেমিটোসাইট তৈরি হবে। ঠিক আছে, একটা হচ্ছে মাইক্রো গেমিটোসাইট, যেটা হচ্ছে কি পুং। এই মাইক্রো গেমিটোসাইটে জানো কি হবে, এই মাইক্রো গেমিটোসাইটটা দেখতে হবে ছোট, কিন্তু নিউক্লিয়াসটা হবে কি বড়। ঠিক আছে, এই মাইক্রো গেমিটোসাইটটা দেখতে হবে ছোট, কিন্তু নিউক্লিয়াসটা হবে বড়। ঠিক আছে, এই দেখো এই মাইক্রো গেমিটোসাইট গুলো দেখতে ছোট, কিন্তু এদের নিউক্লিয়াস গুলো বড়। অন্যদিকে দেখো এই ম্যাক্রো গেমিটোসাইট গুলো বড়, কিন্তু এদের নিউক্লিয়াস গুলো দেখতে ছোট। ঠিক আছে, এদের এই যে নিউক্লিয়াস গুলো দেখতে ছোট। ওকে, ঠিক আছে, তাহলে চলো। এবং কি হয়, এই গেমিটোসাইট গুলো যে তৈরি হলো, মাইক্রো এবং ম্যাক্রো গেমিটোসাইট যে তৈরি হলো, এরা যদি 7 দিন কর্তৃক মশকি দ্বারা শোষিত না হয় তাহলে অটোমেটিক নষ্ট হয়ে যাবে। এই গেমিটোসাইট গুলো 7 দিনের মধ্যে মশকি কর্তৃক শোষিত না হলে অটোমেটিক নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাই ছিল আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি। হ্যাঁ, আমরা আবারও আরেকবার সামারি করে ফেলি। আসো, কি হয়েছিল, এই মাইক্রো যকৃত থেকে মাইক্রোম্যাটাক্রিপ্টোজয়েডগুলো, ক্রিপ্টোমেরোজয়েডগুলো লোহিত রক্তকণিকায় আসছিল, তাই তো? লোহিত রক্তকণিকায় এসে পরজীবীটি খাদ্য গ্রহণ করে বড় হয়ে গিয়েছিল। ঠিক আছে, এ সময় তার একটা নিউক্লিয়াস এবং একটা ছোট কোষগহ্বর দেখা গিয়েছে, তাই না? এই দশাটিকে বলা হয় ট্রোফোজয়েড। ওকে, এই ট্রোফোজয়েড দশায় কি হয়, এই এক পর্যায়ে এই ট্রোফোজয়েডের কি হয়, এই কোষগহ্বরটি আংটির মতো বড় হয়ে যায় এবং নিউক্লিয়াসটি এক প্রান্তে সরে আসে। এই দশাটিকে বলা হয় সিগনেট রিং। ঠিক আছে, পরে কি হয়, এই কোষগহ্বরটি পরের ধাপে এসে কোষগহ্বরটি অদৃশ্য হয়ে যায় এবং পরজীবীটি অ্যামিবার মতো ক্ষণপথ সৃষ্টি করে। একে অ্যামিবয়েড ট্রোফোজয়েড বলা হয়। এ সময় কি হয়, লোহিত রক্তকণিকায় সাফনার্স কণা দেখা যায়, এর দ্বারা ম্যালেরিয়া রোগী শনাক্ত করা হয়। ঠিক আছে, পরবর্তীতে কি হয়, এই পরজীবীর নিউক্লিয়াসটি 12 থেকে 24টি ভাগে বিভক্ত হয়ে যায় এবং মাঝখানে একটি হিমোজয়েন নামক বজ্র পদার্থ তৈরি করে। এই দশাটিকে বলা হয় সাইজন্ট দশা।
ঠিক আছে, ওকে। এবং পরে কি হয়, এই সাইজন দশার পরের দশাতে কি হয়, পরজীবীর নিউক্লিয়াসগুলোর চারদিকে কোষঝিল্লি এসে যুক্ত হয়। ঠিক আছে, এই এমন কয়টা কোষ হয়, 12 থেকে 18টি, হ্যাঁ, 45 ঘন্টা পর হবে। ওকে, এবং কি হয়, এই কোষগুলোকে দেখতে গোলাপের পাপড়ির মতো দেখা যায়, এই দশাটিকে রোজেট বলা হয়। ঠিক আছে, এবং কি হবে এর পরের দশায় কি হবে, মেরোজয়েড দশাতে কি হবে, দুই ধরনের গেমিটোসাইট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবং এরা কি করবে, লোহিত রক্তকণিকায় যাইতে চেষ্টা করবে। ঠিক আছে, দুঃখিত, লোহিত রক্তকণিকা থেকে কি হবে, শ্বেত রক্তকণিকায় যাবে। হ্যাঁ, লোহিত রক্তকণিকা থেকে রক্ত রসে যাবে। ঠিক আছে, এই কোষটা বিদীর্ণ হয়ে এই পরজীবীগুলো কি হবে, যকৃৎ লোহিত রক্তকণিকার কোষকে বিদীর্ণ করে রক্তরসে বের হয়ে যাবে। তখন কি করবে, তখন এই শ্বেত রক্তকণিকা পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে, যার জন্য ম্যালেরিয়া রোগীদের জ্বর চলে আসবে। ঠিক আছে, এইভাবে কি হবে, এই চক্রটার পুনরাবৃত্তি ঘটবে। হ্যাঁ, এইভাবে এক পর্যায়ে কি হবে, দুই ধরনের গেমিটোসাইট তৈরি হবে। ঠিক আছে, দুই ধরনের প্রোটাইপ গ্যামেটোসাইট তৈরি হবে। ঠিক আছে, একটা হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইট, একটা হচ্ছে মাইক্রো, আর একটা হচ্ছে কি ভাই, ম্যাক্রো। এই মাইক্রো গ্যামেটোসাইট কি পুং গ্যামেটোসাইট, এগুলো দেখতে ছোট কিন্তু নিউক্লিয়াসটা বড়। এবং ম্যাক্রো গ্যামেটোসাইট হচ্ছে স্ত্রী, এগুলো কি কোষগুলো দেখতে বড় কিন্তু নিউক্লিয়াসটা ছোট। এই ছিল আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।